নেপোটিজম অর্থাৎ স্বজনপ্রীতি পাবলিক সেক্টরে, বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ বা প্রকিউরমেন্ট ইত্যাদি ক্ষেত্রে। এরপরে একটা বিশাল বিষয় হচ্ছে যেটা আমাদের দেশে ব্যাপকভাবে আলোচিত, স্টেট ক্যাপচার বা রাষ্ট্র কাঠামো দখল বা নীতি কাঠামো দখলের মাত্রা, সেটি এই বিবেচনা এর মধ্যে আসে। দ্বিতীয় যে ক্ষেত্রটি সেটি হচ্ছে যে কী ধরনের নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে, পদ্ধতি আছে সেটি সংশ্লিষ্ট দেশে। এর মধ্যে আছে একটু, হ্যাঁ এখন বোধহয় ভলিউমটা বেটার হলো, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাদেরকে জবাবদিহিতার ক্ষেত্রে কী ধরনের কার্যকরতা সেটি বিবেচিত হয়। যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর দুর্নীতি নিয়ন্ত্রণের দায়িত্ব তারা কতটুকু কার্যকর সেটি দেখা হয়। এবং আমাদের সংশ্লিষ্ট দেশে আইন এবং চর্চার যে বিশ্লেষণ, বিশেষ করে তথ্য প্রকাশের ক্ষেত্রে, স্বার্থের দ্বন্দ্ব নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে ধরনের পদ্ধতিগুলো আছে বা আইনি প্রাতিষ্ঠানিক কাঠামো আছে সেটা দেখা হয়। এবং জনগণের তথ্যের প্রতি জনগণের অভিজ্ঞতার বিষয়গুলো এটাতে এখানে বিবেচনা আসে। এবং যারা তথ্য প্রকাশ করে থাকেন, বিশেষ করে গণমাধ্যম এবং নাগরিক সমাজ ইত্যাদি বিভিন্ন যারা অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা ব্যক্তি বা সংস্থা, তাদের কী ধরনের স্বাধীনতা বা সুরক্ষা আছে সেটি বিবেচিত হয়। বাংলাদেশ প্রথমবারের মতো এই সূচকে 2001 সালে অন্তর্ভুক্ত হয়েছিল। তারপর থেকে প্রতি বছর আমরা অন্তর্ভুক্ত হয়ে আসছি। সংক্ষেপে আমি বলবো যে একটি বিষয়, সেটা হচ্ছে যে পদ্ধতিতে এই গবেষণাটি করা হয়। যেহেতু তৌহিদ ইতিমধ্যে বলেছে টিআইবির কোনো গবেষণা, শুধু টিআইবি না, আপনারা খেয়াল করবেন, বারে বারে বলছি, অনেক সময় এটা মিসইন্টারপ্রেট করা হয়। অন্য কোনো দেশেরই এই সূচকের মধ্যে যে দেশগুলো 180 দেশ অন্তর্ভুক্ত, অন্য কোনো দেশেরই নিজস্ব গবেষণার বা নিজস্ব প্রতিবেদনের তথ্য এখানে যায় না। তার কারণে এই প্রতিবেদন বা এই ইন্ডেক্সের সূচকের মূল বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক তুলনামূলক চিত্র। জাতীয়ভাবে যে গবেষণা হয় তাতে আন্তর্জাতিক তুলনার সুযোগ থাকে না। সেই কারণে আন্তর্জাতিক তথ্যসূত্র থেকে এবং আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করে এই গবেষণাটা পরিণত হয়ে থাকে। এবং সেগুলো আমি বিস্তারিত না আগে এখানে শুধু একটু বলবো যে আপনারা এখানে তালিকাটা দেখছেন, বিশ্বের সবচেয়ে সুখ্যাতি সম্পন্ন যে সেই সংস্থা খাতের প্রতিষ্ঠানগুলো, যেমন কলম্বিয়া ইউনিভার্সিটি, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, হের্শি স্কুল অফ গভর্নেন্স, চার্লস ইউনিভার্সিটি, এই ধরনের সংস্থাগুলো, এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে ইউরোপিয়ান কমিশন জয়েন্ট রিসার্চ সেন্টার, তাদের টেকনিক্যাল কারিগরি সহায়তা এবং ভ্যালিডেশনের মাধ্যমে এই সূচকটি পরিচালিত হয়ে প্রণীত হয়ে আসছে এবং সেটি অব্যাহত আছে। 2024 সূচকটি অন্যান্য বছরের মতো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সেক্রেটারিয়েটে কর্মরত যে গবেষণা বিভাগ আছে তারা প্রাক্কলন করেছেন, হিসাব করেছেন, এবং এর মধ্যেও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তাদেরকে সহায়তা করেছে। যেটি প্রয়োজন হয় প্রতিটা দেশের তথ্যটাকে এই সূচকে অন্তর্ভুক্ত করার জন্য অন্ততপক্ষে 3টি আন্তর্জাতিক সূচকের অন্তর্ভুক্তি তাদের সংশ্লিষ্ট দেশগুলো থাকতে হয়। এই জন্য আপনারা দেখবেন যে কোনো দেশ অনেক সময় অন্তর্ভুক্ত হয়েছে বা হয়নি, এরকম বিষয়টা থাকে। এটা ন্যূনতম হচ্ছে প্রয়োজন হচ্ছে যে কমপক্ষে 3টি দেশ, এবং এই সূচকের রোলিং ডাটা অর্থাৎ 1 বছরের ডাটা শুধুমাত্র আপনার কমপক্ষে 3 বছরের তথ্য, সাকসেসিভ 3 বছরের তথ্য এখানে অন্তর্ভুক্ত হয়। এবং আমি আবার বলছি, জাতীয়ভাবে প্রকাশিত বা প্রচারিত বা প্রাক্কলিত কোনো তথ্য এই সূচকে যায় না। বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্যসূত্রগুলো এখানে অন্তর্ভুক্ত হয়েছে, আন্তর্জাতিকভাবে 13টি সূত্র থেকে এই সূচকে তথ্য সংগৃহীত হয়ে থাকে বা প্রাক্কলিত হয়ে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে 8টি, এবং সেটা এই সমস্ত দেশগুলির সবচেয়ে বেশি সূত্র থেকে তথ্য সংগৃহীত হয়ে থাকে। তার মধ্যে বাংলাদেশ একটি অন্যতম। অনেক দেশ আছে যে 3টি বা 4টি বা 5টি, আমাদের ক্ষেত্রে 8টি সূত্র থেকে এই তো এবারের সূচকটি প্রণীত হয়েছে তথ্যের উপর নির্ভর করে। এগুলো আমি পড়ছি না, আপনারা একটু দেখে নেবেন। আপনার হাতে যে স্লাইডগুলো দেওয়া হবে বা পুস্তকানার কপি দেওয়া হবে একটু পর, সেখানে আপনারা পাবেন। আর আরেকটি কথা বলি যে আমাদের এইবারের সূচকে 2024 সূচকের তথ্যের সময়কাল ছিল, একটু খেয়াল করবেন, নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 পর্যন্ত। এই মেয়াদে বাংলাদেশের যেই আগে বর্ণিত যেই প্রেক্ষিত সেটির উপর বিশ্লেষণ করে সূচকটি প্রণীত হয়েছে। এখন আমরা রেজাল্টের দিকে যাই। 2024 মূল ফ্যাক্ট হচ্ছে যে 180টা দেশ বা টেরিটরি এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, এবং এই সূচকের স্কোর হচ্ছে 0 থেকে 100। 0 হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত, আর 100 হচ্ছে সবচেয়ে ক্লিন অর্থাৎ সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত। আর গড় স্কোর হচ্ছে 43 এই সূচকে। এটা পরিমাপের সময় বা র্যাঙ্কিং বা স্কোরিংয়ের সময় এই বিষয়গুলোকে বিবেচনায় নিতে হয়।
বৈশ্বিকভাবে রেজাল্ট হচ্ছে যে 90টি হাইয়েস্ট স্কোর হচ্ছে 100-র মধ্যে 90 হাই স্কোর, এবং সেটি পেয়েছে ডেনমার্ক। পরে আরও বিস্তারিত বলছি। লোয়েস্ট স্কোর হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 8, যেটি পেয়েছে সাউথ সুদান। পৃথিবীর 180টি দেশের মধ্যে 56টি দেশের স্কোর বেড়েছে গতবারের তুলনায়। এবার 31টি দেশের স্কোর অপরিবর্তিত আছে এবং 93টি দেশের স্কোর নেমেছে গতবারের তুলনায়। বাংলাদেশের ফল, বাংলাদেশের স্কোর হচ্ছে 100-র মধ্যে 23, যেটা গতবারের তুলনায় 2023-এর তুলনায় 1 পয়েন্ট কম, এবং এটা গতবারের তুলনায় 2 স্টেপ নিচে নেমে গেছি আমরা, অর্থাৎ 151তম দেশ আমরা 180-দের মধ্যে, গতবার ছিলাম আমরা 149তম। এবারের স্কোর হচ্ছে নিচের দিক থেকে সর্বনিম্ন, উপরের দিক থেকে যেটা বললাম, উপরের দিক থেকে আমাদের অবস্থান 151, 23 স্কোর করে, এবং নিচের দিক থেকে 14তম নিচের দিক থেকে। বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়াতে দ্বিতীয় সর্বনিম্ন, আফগানিস্তানের পরেই বাংলাদেশ সর্বনিম্ন, আফগানিস্তান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে, এবং এশিয়া প্যাসিফিকের 35টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম নিচের দিক থেকে, অর্থাৎ অত্যন্ত বিব্রতকর। এরপরের পয়েন্টটা হচ্ছে যে আমাদের দেশের স্কোরটা হচ্ছে যে লোয়েস্ট সিন্স 2012, 2012 থেকে, যখন থেকে সূচকের বর্তমান যে পরিমাপকটি বা বর্তমান যে স্কোরিং সিস্টেমটা চালু করা হয়েছে, 2012 থেকে বাংলাদেশের স্কোর সর্বনিম্ন, আমাদের নিজেদের স্কোরে সর্বনিম্ন। এবং আমরা এই কারণে আমাদের দেশকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে বিশ্লেষণ, সেই অনুযায়ী এমন ক্যাটাগরির দেশ বলা হচ্ছে যারা দোজ হু আর লুজিং কন্ট্রোল অফ করাপশন, অর্থাৎ আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি। এটি উল্লেখযোগ্য একটা বিশ্লেষণ। এরপর কথাটি হচ্ছে যে আমাদের স্কোর হচ্ছে যে স্পেসিফিক্যালি 2024-এর স্কোর 2012, 21, 20, 19 এবং 2018, এই কয়েকটি সালের তুলনায় আমাদের স্কোর 3 পয়েন্ট কম। আর এই 2012 থেকে 2024 পর্যন্ত যে মেয়াদে একবারই শুধু আমরা 18 স্কোর করেছিলাম, যেটি ছিল 2017-তে, তার তুলনায় আমাদের স্কোর হচ্ছে 5 পয়েন্ট কম। অর্থাৎ আমাদের এই পুরো মেয়াদে সর্বনিম্ন স্কোর এবং অবস্থানটাও সর্বনিম্ন। 2012-24-এর পিরিয়ডে বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ দক্ষিণ এশিয়াতে, যে পিরিয়ডের কথাটা বলা আছে 12 থেকে 24, দক্ষিণ এশিয়াতে আমরা একমাত্র দেশ যাদের স্কোর কমেছে, শ্রীলঙ্কার পাশাপাশি। শুধু শ্রীলঙ্কা এবং বাংলাদেশের স্কোর কমেছে, অন্য দেশগুলোর স্কোর, পাকিস্তান ছাড়া অন্য দেশগুলোর স্কোর বেড়েছে, পাকিস্তানের স্কোর একই জায়গায় আছে। অর্থাৎ আমরা হচ্ছে যে শ্রীলঙ্কার মতো আমাদের স্কোর মানে কমেছে। এবং দুটি দেশই আপনারা খেয়াল করবেন যে আমাদের দুটি দেশই স্বৈরতন্ত্র বা কর্তৃত্ববাদের রাজত্ব ছিল, যেই মেয়াদের কথা বলা হচ্ছে মোটামুটি সেই মেয়াদে। এবং এইটা যেটি বলা হচ্ছে যে আমরা আমাদের পারফরমেন্স ইজ এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টিং, অত্যন্ত হতাশাব্যঞ্জক। বাংলাদেশ হচ্ছে যেমন 122টি কান্ট্রির মধ্যে, যাদের অর্থাৎ 2/3 মোট অন্তর্ভুক্ত দেশের মধ্যে 2/3, 2/3 মধ্যে একটি, যাদের স্কোর 50-এর নিচে, এবং এই শ্রেণীর দেশগুলোকে বলা হয় উদ্বেগজনক দুর্নীতির সমস্যা রয়েছে। আর আমাদের স্কোর, যে গড় স্কোরের কথা আগে বলেছিলাম 43, তার তুলনায় কম, তার তুলনায় 10 পয়েন্ট কম। অর্থাৎ আমাদের স্কোর হচ্ছে যে এমন দেশগুলোর মতো যেখানে গভীর উদ্বেগজনক দুর্নীতির সমস্যা রয়েছে। 20 পয়েন্টস লো, আমাদের গড় স্কোরের তুলনায় 20 পয়েন্ট কম, আমাদের 23 স্কোর, এবং গড় স্কোর হচ্ছে 43। থ্যাংক ইউ। এবং সেই কারণে আমাদের স্কোর, গড় স্কোরে 20 পয়েন্ট কম। অর্থাৎ আমরা যে সংজ্ঞানটা টিআই করছে গভীর উদ্বেগজনক দেশগুলোর মধ্যে অন্যতম, তার কারণ হচ্ছে আমাদের যে সমস্ত দেশগুলো 43-এর চেয়ে 1 পয়েন্ট কম পায়, তারাও কিন্তু গভীর উদ্বেগজনক। আমরা 20 পয়েন্ট কম পেয়ে গভীরতর উদ্বেগজনক অবস্থায় আছি। তারপরে আরও ইন্টারেস্টিং কয়েকটা জিনিস আছে, যেটা আপনাদের পরে স্লাইডও দেখাবো আমি। সেটা হচ্ছে যে আমাদের স্কোর হচ্ছে যে যে সমস্ত দেশগুলোতে মানব উন্নয়ন সূচক, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সর্বনিম্ন মাত্রার, তাদের গড় হচ্ছে যে 29, আমাদের স্কোর তার চেয়েও কম। আবার অন্যদিক থেকে যে সমস্ত দেশগুলোতে সিভিক স্পেস, অর্থাৎ নাগরিক স্বাধীনতার যেই
আছে, সূচক আছে, সেই সমস্ত দেশগুলোতে নাগরিক স্বাধীনতার সূচকে যে সমস্ত দেশগুলোকে ক্লোজ সোসাইটি বলা হয়, অর্থাৎ আবদ্ধ নাগরিক স্বাধীনতা, সেই সমস্ত দেশের যে গড় স্কোর তার তুলনায় আমাদের স্কোর 6 পয়েন্ট কম। এবং পৃথিবীর আঞ্চলিক বিশ্লেষণে যেটা দেখা যায়, যে দেশগুলো, যে অঞ্চলগুলো সবচেয়ে বেশি দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত, তার মধ্যে হচ্ছে সাব সাহারান আফ্রিকা। তাদের গড় স্কোর হচ্ছে 29, আমাদের স্কোর 23। এই স্লাইডে কয়েকটা ইন্টারেস্টিং জিনিস আছে, আপনারা খেয়াল করবেন। যে সমস্ত দেশগুলো, প্রথম স্লাইডটা হচ্ছে, উপরের স্লাইডটা হচ্ছে যে মানে শাসন ব্যবস্থার অনুযায়ী, ক্লাসিফিকেশন অনুযায়ী, যার মধ্যে ফুল ডেমোক্রেসি যে সমস্ত দেশগুলো, 24টা দেশ আছে, তাদের স্কোর, গড় স্কোর 73। ফ্লড ডেমোক্রেসি অর্থাৎ ত্রুটিপূর্ণ গণতন্ত্র আছে যেখানে 50টা দেশ, তাদের ক্ষেত্রে 47। হাইব্রিড মিক্সড গণতন্ত্র 36টা দেশ, সেখানে 37 গড়। অথরিটেরিয়ান স্বৈরতান্ত্রিক বা কর্তৃত্ববাদী সরকার যেখানে আছে 59 দেশ, আমাদের মতো, যেখানে গড় স্কোর 29। এক্ষেত্রেও আমাদের স্কোর গড় স্কোরের চেয়ে কম, অর্থাৎ আমরা অত্যন্ত গভীর বিব্রতকর অবস্থায় আছি। এর পরবর্তীতে যে স্লাইডটি আছে, সিভিক স্পেসের কথাটা যেটি আগে বলেছিলাম, সবচেয়ে ওপেন সোসাইটি যে সমস্ত দেশগুলো, সেখানে 26টি দেশ আছে এরকম, 70 তাদের স্কোর গড়। ন্যারোড স্পেস যেখানে, সেটাকে 40টা দেশ, 51 স্কোর। অবস্ট্রাক্টেড বা বাধাগ্রস্ত সিভিক স্পেস যেখানে 37টি দেশ এরকম, সেখানে 38 স্কোর গড়। এবং যেখানে নির্যাতিত বা সিভিক স্পেস বা নিয়ন্ত্রিত সিভিক স্পেস, সেটা হচ্ছে যে 47টি দেশের মধ্যে 31টি। আর ক্লোজড স্পেস বলতে যেটা বোঝায় সিভিক স্পেস, 27টি দেশ, যার মধ্যে বাংলাদেশ 2023 থেকে অন্তর্ভুক্ত, তাদের গড় স্কোর 29। এক্ষেত্রেও আমাদের স্কোর আরও নিম্ন পর্যায়ের। আর এইচডিআর কথাটা বলেছিলাম, আপনার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেখানেও সাধারণত বাংলাদেশের স্কোর কিছুটা ভালো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে। এটা আমরা মধ্যম পর্যায়ের, যেটা যাদের হচ্ছে যে 38টি দেশের মধ্যে আমরা একটি, তাদের স্কোর 31। আর লো স্কোরিং কান্ট্রি যেগুলো, তার তো 33, তাদের স্কোর হচ্ছে 29, আমরা সেখানে 23 পেয়েছি। অর্থাৎ সার্বিকভাবে এই কয়েকটি মানদণ্ডে বাংলাদেশের স্কোর অত্যন্ত উদ্বেগজনক, বিব্রতকর। এবং এখানে সামারিটা দেখতে পাচ্ছেন, আমাদের 100-র মধ্যে 23 স্কোর, 14 নিচের দিক থেকে, 151 উপরের দিক থেকে, এবং সেটা হচ্ছে যে আমাদের 2012 থেকে 24-এর ট্রেন্ড ছিল 26, অর্থাৎ আমাদের 26-এর তুলনায় এখন বর্তমানে স্কোর 23। এখানে আপনারা স্ট্যাটি আপনারা পরে দেখে নেবেন, আসছে না? আচ্ছা, হ্যাঁ, এখানে 2001 থেকে, যখন থেকে আমরা অন্তর্ভুক্ত হয়েছিলাম, আপনারা লক্ষ্য করুন 2001 থেকে 11 পর্যন্ত এই সূচকের পরিমাপক ছিল 0 থেকে 10। সেই হিসাবে আমাদের স্কোরগুলো সেভাবেই ছিল। আপনারা জানেন যে 2001 থেকে 5 পর্যন্ত সর্বনিম্ন আমাদের স্কোর ছিল। পরবর্তীতে আমাদের অবস্থানে কিছুটা উপরের দিকে আসি, কিন্তু আমাদের স্কোরে যে চিত্রটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন 12 থেকে, যেটা আগেও বলেছি, 12 থেকে 24 পর্যন্ত আমাদের স্কোর যে 20-এর কোটায় আছে, তার মধ্যে এবারের স্কোর সবচেয়ে কম। এবং বৈশ্বিকভাবে আঞ্চলিক যে পারফরমেন্স বা অ্যানালাইসিস, যেটা আগে বলেছিলাম, সেটির চিত্রটা এখানে দেখতে পাচ্ছেন। সাব সাহারান আফ্রিকান কান্ট্রিগুলোতে গড় স্কোর হচ্ছে 33, এবং এশিয়া প্যাসিফিকে আমাদের আমাদের অঞ্চল, সেখানে হচ্ছে যে 44, হ্যাঁ 44, আর আমাদের স্কোর হচ্ছে 23। এই স্লাইডটি আপনাদের জন্য আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোর একটা তুলনামূলক চিত্র আপনারা দেখবেন। আমরা 2020 থেকে পর্যায়ক্রমে 2020 থেকে 24 পর্যন্ত স্কোরগুলো দেখিয়েছি, এবং সর্বডানে যে স্কোরটি, যেটি কলামটি, সেটা 2012, এটি একটু পরে বলছি। আপনারা 2024-এর স্কোরগুলো দেখবেন, বাংলাদেশ সহ প্রায় সবগুলো দেশই দক্ষিণ এশিয়াতে স্কোর কমেছে। দক্ষিণ এশিয়াতে সবগুলো দেশের স্কোর কমেছে, বাংলাদেশ সহ, শুধুমাত্র ভুটান ছাড়া। এবং ভুটানের স্কোর গতবারের তুলনায় 4 পয়েন্ট বেড়েছে। এবং উল্লেখযোগ্য হচ্ছে যে আপনারা যদি 2012-র সাথে তুলনা করেন, ডান দিকের যে কলামটি, সেখানে আগেও বলেছিলাম যে বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়াতে শ্রীলঙ্কার পাশাপাশি একমাত্র দেশ যেখানে স্কোর কমেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকের কলামে সেটি। এবং একই সাথে
দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের স্কোর তাদের 2012 সমপর্যায়ে আছে 2024-এ, আর আমাদের ভুটানের স্কোর 63 থেকে বেড়ে 72 হয়েছে। আমাদের তাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। তারা বৈশ্বিক র্যাঙ্কিংয়ে তারা 18তম দেশ হয়েছে ভুটান এবার। সার্বিকভাবে যেটা বৈশ্বিক চিত্রটা সেটা সবচেয়ে টপে এবং সবচেয়ে বটমে যে দেশগুলো, সেটা চিত্রটা এই স্লাইডে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবচেয়ে হাই স্কোর করেছেন 90 পেয়েছে ডেনমার্ক, তারপর ফিনল্যান্ড, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, লুক্সেমবার্গ, নরওয়ে, সুইজারল্যান্ড একই স্কোর পেয়েছে 5ম স্থানে। সুইডেন 80 স্কোর 8ম স্থানে। নেদারল্যান্ডস 78, অস্ট্রেলিয়া, আইসল্যান্ড, আয়ারল্যান্ড 77, এস্টোনিয়া, উরুগুয়ে 76 এবং কানাডা এবং জার্মানি 75। আপনারা দেখবেন যে স্কোর র্যাঙ্কিংটা যেটা হয় সেটি হচ্ছে যে আপনার কয়টা কান্ট্রি একই স্কোর পেয়েছে তার উপর নির্ভর করে থাকে। আর সর্বনিম্ন সবচেয়ে খারাপ স্কোর যে সমস্ত দেশগুলো পেয়েছে আনফর্চুনেটলি, তাদের মধ্যে সর্বনিম্ন অবস্থানে সাউথ সুদান, এরপর সোমালিয়া, ভেনেজুয়েলা, সিরিয়া, ইকুয়েটরিয়াল গিনিয়া, এরিত্রিয়া, লিবিয়া, ইয়েমেন, নিকারাগুয়া, নর্থ কোরিয়া, সুদান, মিয়ানমার, হাইতি, আফগানিস্তান আমাদের অঞ্চলের, বুরুন্ডি, তুর্কমেনিস্তান এবং তাজিকিস্তান। এখানে কয়েকটা জিনিস আপনাদের সাথে সংক্ষেপে তুলে ধরছি। এক হচ্ছে যে অন্যান্য যে সমস্ত দেশগুলো আপনারা হাই পারফরমেন্স কান্ট্রি লিস্টের তালিকাটা দেখেছেন আগের স্লাইডে, এখানে আমরা দেখেছি 75 পর্যন্ত যারা স্কোর করেছে। তার পরবর্তীতে যে সমস্ত দেশগুলো উল্লেখযোগ্য সবগুলো আমাদের পুরো ওয়েবসাইটে আছে, টিআই এবং টিআইবির ওয়েবসাইটে পাওয়া যাবে। তার মধ্যে আছে হংকং, ভুটান, সেশেলস 72 করে পেয়েছে, হংকং 74, জাপান এবং ইউকে 71, বেলজিয়াম 69, বার্বাডোস, ইউএই 68, অস্ট্রিয়া, ফ্রান্স, তাইওয়ান 67, বাহামাস, ইউনাইটেড স্টেটস অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র 65। উল্লেখযোগ্য যেটা মানে তথাকথিত ক্ষমতাধর দেশগুলো আর কি, আন্তর্জাতিক পরিমণ্ডলে পাওয়ারফুল দেশগুলো, তার মধ্যে চায়না 43, ভারত 38, সাউথ আফ্রিকা 41, আর্জেন্টিনা 37 এবং রাশিয়া 22। আমাদের দেশটিও কম, রাশিয়া 1 পয়েন্ট কম। সাউথ এশিয়ান অন্যান্য নেইবারিং কান্ট্রিগুলো আমাদের দক্ষিণ এশিয়ার পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার স্কোর মোটামুটি ভালো 64, মালয়েশিয়া 50, ভিয়েতনাম ভালো করছে তুলনামূলকভাবে 40, ইন্দোনেশিয়া 37, থাইল্যান্ড 34, লাওস, ফিলিপিন্স 33। আমাদের সাথে একই স্কোর পেয়েছে কঙ্গো এবং ইরান, আফ্রিকার একটা দেশ, এবং ইরান আপনারা জানেন সবাই। আর একটি ইন্টারেস্টিং বিষয় আমরা এবার তুলে ধরেছি এই স্লাইডের মধ্যে দেখতে পাবেন, যে সমস্ত দেশগুলো বাংলাদেশের কর্তৃত্ববাদ বা বাংলাদেশের মানি লন্ডারিং অর্থ পাচারের কারণে লাভবান হয়েছেন, অর্থাৎ আমাদের অর্থ যেসব দেশগুলোতে সবচেয়ে পাচার হয়েছে বেশি, সেই সব দেশগুলো তুলনামূলকভাবে সূচকে ভালো স্কোর করে থাকে, কিন্তু দুর্নীতি সহায়ক ভূমিকা পালন করে, অর্থ পাচার সহায়ক ভূমিকা পালন করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর তৃতীয় সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত দেশ 84 পেয়েছে, যেখানে আমাদের দেশে অর্থ পাচার হয়ে থাকে। সুইজারল্যান্ড 81 পেয়েছে, অস্ট্রেলিয়া 77 পেয়েছে, কানাডা 75 পেয়েছে, হংকং 74, ইউকে যুক্তরাজ্য আলোচিত সাম্প্রতিককালে 71, ইউএই অর্থাৎ মূলত দুবাই, সেখানে তারা পেয়েছে 23তম স্কোর 68, যুক্তরাষ্ট্র 65, মালয়েশিয়া 50, যেখানে সেকেন্ড হোম আছে, আর ভারত 38। ভারত এই কারণে উল্লেখ করছি, যদিও ভারতে অর্থ পাচার সম্পর্কে ব্যাপক আলোচনা নেই, কিন্তু আমরা জানি, একটু গভীরভাবে দেখলে বোঝা যায় বাংলাদেশ থেকে যে সকল দেশে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়ে থাকে তার মধ্যে অন্যতম কিন্তু ভারত। যেভাবে কনভেনশনাল ওয়েতে অর্থ পাচার হয় ঠিক সেইভাবে না হলেও আমরা যে বিভিন্ন বর্ডার ইয়ের মাধ্যমে এবং বিশেষ করে হুন্ডির মাধ্যমে ব্যাপক অর্থ বাংলাদেশ থেকে ভারতে যায়। বৈশ্বিক যে আমরা যে মোটামুটি যে ফাইন্ডিংস সেটার বা এই সূচকের যে মূল বিবেচ্য বিষয়গুলো এবং ট্রেন্ড, সেটা হচ্ছে যে মূলত হতাশাব্যঞ্জক চিত্র বৈশ্বিক পরিমণ্ডলে বিরাজমান রয়েছে। কোনো দেশই শতভাগ স্কোর পায়নি, খেয়াল করতে হবে, অর্থাৎ পৃথিবীর সব দেশেই দুর্নীতি আছে, বিরাজমান দুর্নীতি, এবং বেশিরভাগ দেশই হয় গতবারের তুলনায়
ভালো স্কোর করতে পারেনি অথবা সামান্য ভালো স্কোর করেছে। নো প্রোগ্রেস অর লিটল প্রোগ্রেস বেশিরভাগ দেশে। 122টি দেশে যেটা হয়েছে স্কোর বিলো 50, 50-এর নিচের স্কোর পেয়েছে 122টি দেশ, অর্থাৎ সেখানে উদ্বেগজনক দুর্নীতির সমস্যা বিরাজমান পৃথিবীর 122টি দেশে। 101টি দেশে অর্থাৎ 57% দেশে 43-এর চেয়ে অর্থাৎ গড় স্কোর চেয়ে কম স্কোর পেয়েছে, অর্থাৎ সেই সমস্ত 80% দেশে বিশ্বের 80% জনগণ গভীর উদ্বেগজনক দুর্নীতিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। 2023-এর তুলনায় সার্বিকভাবে স্কোর কমেছে 93টা দেশে, বেড়েছে 56টি দেশে এবং সমান পর্যায়ে রয়েছে 31টি দেশে। প্রায় 1/4 দেশে 47টি দেশে তাদের 2012-এর তুলনায় সর্বনিম্ন স্কোর পেয়েছে, যার মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বাংলাদেশের পাশাপাশি যে সমস্ত দেশগুলো একইভাবে 2012-এর তুলনায় স্কোর কমেছে, তার মধ্যে লো স্কোরিং কান্ট্রি যেরকম আছে, হাই স্কোরিং কান্ট্রি অর্থাৎ কম স্কোর পায় এরকম দেশও যেরকম আছে, যেমন বাংলাদেশ, ব্রাজিল, কিউবা, রাশিয়া, শ্রীলঙ্কা, এদের স্কোর 2012 তুলনায় কমেছে উল্লেখযোগ্য হারে। আবার একইভাবে যারা হাই স্কোর করে ভালো পারফরমার্স এই সূচকে, সেখানেও সেই দেশগুলোর মধ্যেও বিশেষ করে ফ্রান্স, জার্মানি, জাপান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, রাশিয়া, সুইজারল্যান্ড, ইউনাইটেড স্টেটস, এইসব দেশগুলোতেও 2012 তুলনায় স্কোর উল্লেখযোগ্য হারে কমেছে। তবে একটু ভালো সংবাদ আছে যে 25টি কান্ট্রিতে তাদের 2012 থেকে এই পর্যন্ত সবচেয়ে হাইয়েস্ট স্কোর করেছে, যার মধ্যে আছে ভুটান, আগে উল্লেখ করেছি আমাদের পার্শ্ববর্তী দেশ, সাউথ কোরিয়া, লাওস, সৌদি আরবিয়া, এবং পরপর 7বারের মতো ডেনমার্ক টপ স্কোর করেছে, হাইয়েস্ট ভালো ফল করে, সবচেয়ে ভালো ফল করেছে। তারপরে আছে ফিনল্যান্ড এবং সিঙ্গাপুর। বাংলাদেশের যে চিত্র সেটাকে আরেকবার আপনাদের যদি সামারাইজ করি, মূল কথাটি হচ্ছে যে আমাদের স্কোর হচ্ছে 2012 থেকে শুরু করে এই পর্যন্ত সর্বনিম্ন, এবং আমরা এমন একটি দেশ যারা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাতে বসেছি। আমাদের স্কোর হচ্ছে 100-এর মধ্যে 23, যেটি গতবারের তুলনায় 1 পয়েন্ট কম, এবং গতবারের তুলনায় 2 স্টেপ নিচে নেমেছি, 151 থেকে 149 থেকে 151তম অবস্থানে আমাদের এবারের স্কোর। আমাদের এবারের স্কোর নিচের দিক থেকে হিসাব করলে 14তম, এবং আমাদের দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একমাত্র শ্রীলঙ্কার পাশাপাশি দেশ যারা 2012 থেকে এই পর্যন্ত সবচেয়ে লোয়েস্ট স্কোর করেছে। এবং বাংলাদেশের স্কোরটা হচ্ছে যে লোয়েস্ট স্কোর শ্রীলঙ্কার মতো আমাদের দেশে অথরিটেরিয়ান বা কর্তৃত্ববাদী সরকার ছিল, এবং তা সত্ত্বেও যেটা উল্লেখযোগ্য, আমাদের স্কোর কর্তৃত্ববাদী সরকার কর্তৃক পরিচালিত দেশগুলো যে গড় স্কোর তার তুলনায় 6 পয়েন্ট কম। এবং একইভাবে আমাদের স্কোর হচ্ছে যে অতীব গুরুত্বপূর্ণ দুর্নীতির কারণে বিপর্যস্ত যে দেশগুলো, তার মধ্যে আমরা অন্যতম। আমাদের যে বৈশ্বিক গড় স্কোর 43, তার তুলনায় আমাদের স্কোর 20 পয়েন্ট কম, অর্থাৎ আমাদের সমস্যাটা আরও বেশি অতি গভীর উদ্বেগজনক অবস্থানে আমরা আমাদের দুর্নীতির মানদণ্ডে আমাদের দেশের অবস্থান। এরপরে যেটা বলেছি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমাদের দেশগুলোতে সিভিক স্পেস অর্থাৎ নাগরিক স্বাধীনতার মানদণ্ডে ক্লোজ সোসাইটি বলে ধরে নেওয়া, অর্থাৎ আবদ্ধ অবস্থানে তাদের যে গড় স্কোর তার তুলনায় আমাদের স্কোর 6 কম। এবং আগে যেটা বলেছি, কর্তৃত্ববাদী সরকার কর্তৃক পরিচালিত দেশগুলোর তুলনায়ও 6 স্কোর কম। আবার একইভাবে যে সমস্ত দেশগুলোতে আমাদের কী বলে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের সর্বনিম্ন গড় স্কোর, তাদের তুলনায়ও আমাদের স্কোর অনেক নিচে। এবং বাংলাদেশের উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে, আমরা এবার যেটা লক্ষ্য করেছি, বাংলাদেশের থেকে অর্থ পাচারের ফলে সবচেয়ে বেশি লাভবান যে দেশগুলো, তাদের মধ্যে হাই পারফর্মিং দেশগুলো অবস্থিত আছে। সার্বিকভাবে এই সূচকের 2024-এর সূচকের দুর্নীতি ধারণা সূচকের যে মূল বার্তাটি, সেগুলো হচ্ছে যে দুর্নীতি একটা বৈশ্বিক সমস্যা, পৃথিবীর সব দেশে দুর্নীতি আছে, তবে দুর্নীতি শুধুমাত্র ডেভেলপমেন্টাল চ্যালেঞ্জ বা উন্নয়নের পথে একটা প্রতিবন্ধকতা হিসেবে বিরাজ করছে তাই নয়। দুর্নীতি
গণতান্ত্রিক জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা এবং দেশের সংশ্লিষ্ট দেশের স্থিতিশীলতা, হিউম্যান রাইটস বা মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার পক্ষে সবচেয়ে বড় অন্তরায় হিসেবে বিবেচিত। আর যদিও আবার রিপিট করছি, যদিও হাই স্কোরিং কান্ট্রি হিসেবে অনেকগুলো দেশই পরিচিত, তা সত্ত্বেও সেসব দেশে বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেন্টার বা আর্থিক যে ব্যবস্থাপনা আছে তার মধ্যে বিভিন্ন ধরনের লুপহোলের কারণে বা বিভিন্ন ধরনের আইনি বিচ্যুতির সুযোগ নিয়ে এক ধরনের ফ্যাসিলিটেটর কাজ করে, যারা বাংলাদেশের মতো দেশ থেকে অর্থ পাচারের সুযোগ সৃষ্টি করে এবং সেখানে লগ্নি গড়ার সুযোগ সৃষ্টি করে, যার ফলে সেসব দেশ থেকে পাচারকৃত অর্থ সেখানে বিনিয়োগ হয় এবং সেই অর্থ ফেরত আনা বা সেই সম্পদ ফেরত আনা খুব জটিল হয়ে দাঁড়ায়। এই কারণে যে বৈশ্বিকভাবে যে দুর্নীতির ব্যাপকতা গভীরতা বাড়ছে, সেটি যেরকম উন্নয়নশীল দেশগুলো বা আমাদের মতো দেশগুলোর দায় আছে, কিন্তু উন্নত দেশগুলোরও দায় একইভাবে রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আরও বেশি গভীরতা আলোচনা করা দরকার বলে টিআই মনে করছে। একই সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মূল যে বার্তাটি বলছে ট্রান্সফরমেশনের পক্ষ থেকে, দুর্নীতি নিয়ন্ত্রণটাকে সকল রাষ্ট্র কাঠামোতে সরকারি, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মূল ধারার অন্তর্ভুক্ত করতে হবে দুর্নীতি নিয়ন্ত্রণের বিষয়টিকে, এবং যার মাধ্যমে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং ডেমোক্রেসি বা গণতন্ত্র মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে যে অন্তরায়গুলো সেটি দূর করার জন্য অন্যতম উপায় হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ। যে সমস্ত কারণে বাংলাদেশের এরকম হতাশাব্যঞ্জক ফলাফল, তার মধ্যে অন্যতম হচ্ছে, যেটা আমরা মনে করছি, এটা বিশ্লেষণ আমাদের এই সূচকের তথ্য বিশ্লেষণের উপর ভিত্তি করে আমরা যেটা বলতে পারি, সেটি হচ্ছে যে আমাদের যে পিরিয়ড, যেই সময়ের ডেটা বা তথ্যের উপর নির্ভর করে এবারের সূচকটি, সেই সময়টা ছিল বাংলাদেশে কর্তৃত্ববাদ বিকাশের, যে কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম উপাদান ছিল চৌর্যবৃত্ত ভিত্তিক রাজত্ব যেটা ছিল, তার উপর ভিত্তি করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি, এটা অর্থাৎ নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 এই মেয়াদটি। এবং এই মেয়াদের তথ্যের উপর ভিত্তি করে যেহেতু সূচক, সেই কারণে আমাদের পারফরমেন্স এত বেশি নেতিবাচক বা উদ্বেগজনক হয়েছে। আমাদের এই সময় যেটা আমরা দেখেছি, পাবলিক সেক্টর করাপশন অর্থাৎ সরকারি খাতে দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর, বিশেষ করে হাই লেভেল করাপশনের দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পারি নেই। বিশেষ করে যেটা দেখা গেছে পাবলিক সেক্টরে, বিশেষ পাবলিক কন্ট্রাক্টিং ক্রয় খাত এবং প্রকল্প বাস্তবায়ন, এই ধরনের খাতগুলিতে অবারিত দুর্নীতি, জবাবদিহীনভাবে ক্ষমতার ব্যবহার আমরা সেটা দেখতে পেয়েছি এবং সেটার প্রতিফলন এই সূচকে ঘটেছে। এবং এই ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় না, যদিও পর্যাপ্ত তথ্য উপাত্ত প্রকাশিত হয়েছিল, আলোচিত হয়েছিল, তা সত্ত্বেও কোনো ব্যবস্থা গৃহীত হয়নি। পাশাপাশি দেশের নিয়ন্ত্রণ করা যায়নি দুর্নীতি, অন্যদিক থেকে দেশ থেকে অর্থ পাচার সুগম করে দেওয়া হয়েছিল। যে প্রতিষ্ঠানগুলোর উপর দায়িত্ব এই দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থ পাচার নিয়ন্ত্রণ, তারা নিজেরাই সেই চক্রে আবদ্ধ হয়ে অর্থ পাচারকে সুযোগ করে দিয়েছিল। যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, যেগুলো বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সহ অন্যান্য যেসব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জনপ্রশাসন, আমলাতন্ত্র, আইন প্রয়োগের সংস্থা, বিচারিক প্রতিষ্ঠানগুলো, তাদেরকে নিয়ন্ত্রণে তারা এক ধরনের দলীয় রাজনৈতিক নিয়ন্ত্রণের মধ্যে আবদ্ধ ছিল, যার ফলে তাদের উপর অর্পিত দায়িত্ব সেটি খুব পালন করতে পারেনি এবং তাদের পেশাগত দেউলিয়াপনার বহিঃপ্রকাশ ঘটেছিল, যার ফলে দুর্নীতি নিয়ন্ত্রিত হয়নি। এবং এমনকি আমরা যেটা দেখতে পেয়েছি উল্লেখযোগ্য, যেহেতু এই মেয়াদের কথা যেটা আগে বলেছি সেপ্টেম্বর 24 পর্যন্ত, এমনকি কর্তৃত্ববাদ পতনের পরেও যেটা দেখা গেছে যে বিভিন্নভাবে এক ধরনের দলীয়করণ, এক ধরনের দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কিন্তু বাংলাদেশে অব্যাহত ছিল, সেটির প্রতিফলন এখানে ঘটে থাকতে পারে। এবং সর্বোপরি যেটা হয়েছে যে আমাদের পুরো মেয়াদে এবং অব্যাহতভাবে ফ্রিডম অফ ডিসেন্ট অর্থাৎ ভিন্ন মতের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, সিভিক স্পেস, নাগরিক স্বাধীনতার যে ক্ষেত্রগুলো, সেগুলো সংকুচিত অবস্থায় রয়েছিল বা আছে।
আমরা কি করলে আরো ভালো করতে পারি, অবশ্যই নতুন কোনো রকেট সায়েন্স না, মূলত যে বিষয়গুলো হচ্ছে যে প্রথম কথাটি হচ্ছে যে এই রেকমেন্ডেশন সুপারিশগুলো অ্যান্টি কারাপশন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশন কর্তৃক প্রণীত হয়েছে, যদিও কোইন্সিডেন্স, তো সেই সুপারিশগুলো যত শীঘ্র সম্ভব কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। পার্টিকুলারলি বিশেষ করে দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করার জন্য যে সুনির্দিষ্ট অনেকগুলো সুপারিশ আছে প্রতিষ্ঠান কেন্দ্রিক, সেগুলোকে অনতিবিলম্বে কার্যকর করতে হবে, যাতে করে এই প্রতিষ্ঠানটি আরও স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে, বিশেষ করে দলীয় প্রভাবমুক্ত হয়ে এবং জবাবদিহিমূলকভাবে তার দায়িত্ব পালন করতে পারে। তার জন্য সুনির্দিষ্ট সুপারিশ পদ্ধতি নির্ধারণ করা আছে, সেগুলোকে এখন বাস্তবায়নের হচ্ছে পালা। এর মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে যেই পর্যায়ে ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন, যিনি হোক না কেন, যার পরিচয় অবস্থান নির্বিশেষে দুর্নীতি সম্পর্কে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের সকলকে আইনের চোখে সমান এই মানদণ্ডে বিচার আয়তায় আনতে হবে। আমাদের যে সমস্ত ক্রুশিয়াল স্ট্র্যাটেজিক সেক্টরসগুলো অফ দ্য ইকোনমি, অর্থনীতির মূল ক্ষেত্রগুলো, বিশেষ করে পাবলিক ইন্টারেস্টের মূল ক্ষেত্রগুলো, যেগুলোতে পলিসি ক্যাপচার বা নীতি কাঠামোর, নীতি দখলের আওতাভুক্ত হয়ে গেছিল, সেখান থেকে এবং স্বার্থের দ্বন্দ্ব দ্বারা বিডেভিল্ড হয়েছিল বা নিয়ন্ত্রিত ছিল, সেই ক্ষেত্রগুলোকে দলীয় রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করতে হবে, অন্যান্য প্রভাব থেকে মুক্ত করতে হবে। বিশেষ করে পাবলিক ক্রয় খাত, সরকারি ক্রয় খাত, ব্যাংকিং খাত, ট্রেড বা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য খাত, পাওয়ার সেক্টর অ্যান্ড পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর, হেলথ সেক্টর, এডুকেশন, ল্যান্ড এবং ইনফ্রাস্ট্রাকচার, এই ধরনের খাতগুলো যেখানে রাষ্ট্রীয় অর্থে, জনগণের অর্থে সবচেয়ে বেশি ব্যয় হয়ে থাকে, বিনিয়োগ হয়ে থাকে, এই খাতগুলোকে নীতি দখলের আওতার যে সংস্কৃতির প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ থেকে, তার থেকে মুক্ত করতে হবে। স্বার্থের দ্বন্দ্বের যে সংস্কৃতি প্রতিষ্ঠিত হচ্ছে, তার থেকে মুক্ত করতে হবে। একইভাবে যেটা আগেও বলেছি যে আমাদের দেশে মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং ভিন্ন মতের স্বাধীনতাকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে যাতে করে নাগরিক সমাজের পক্ষ থেকে অন্যান্য দাবির পাশাপাশি দুর্নীতি সম্পর্কে তথ্য প্রকাশ, দুর্নীতি বিরোধী অবস্থান গ্রহণ, দুর্নীতি বিরোধী দাবি উত্থাপন, এই কাজগুলোর জন্য নিরাপদে সম্পন্ন করা যায় এবং চাহিদা সৃষ্টি করা যায়, এবং সরকারের প্রতি বা অন্য প্রতিষ্ঠানগুলো যাদের উপরে ডেলিভারি করার দায়িত্ব, তাদের উপরে চাপ সৃষ্টি করা, চাহিদা সৃষ্টি করাটা জোরদার করা যায়। সবচেয়ে বড় কথা হলো, এবং সবশেষ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসতে হবে, যার মাধ্যমে দুর্নীতির নিয়ন্ত্রণ কার্যকর করা সম্ভব। এটিকে বাদ দিয়ে আমরা যত সংস্কারের কথা বলি, দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রিত হবে না। আপনাদেরকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য। আমার এখানে উপস্থাপনা শেষ করছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে